বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ব্যাংক নিয়োগ প্রস্তুতির। আজকে আলোচনা হবে চর্যাপদ ও বাগধারা, সমার্থক শব্দ এবং সন্ধি। 15 দিনের বাংলা কোর্স শেষ করার মিশনে আপনাকে স্বাগতম। আজকে পঞ্চমতম দিনে পদার্পণ করেছি আমরা। এর আগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখেননি তারা ওগুলো দেখে নেবেন। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা সন্ধিলে পড়ব, সন্ধি সম্পর্কে একটু পড়ব। সেটা হচ্ছে সমযোগ চাই সঞ্চয়, সমযোগ চার সঞ্চার, সমযোগ তাপ সন্তাপ, সমযোগ ধান সন্ধান, সমযোগ চাই সঞ্চয়, সমযোগবাদ সংবাদ, সমযোগ বিধান সংবিধান, সমযোগ লাভ সংলাপ, সমযোগ সৎ সংসদ, সমযোগ সার সংসার, সমযোগ কা সংখ্যা, সমযোগ ধি সন্ধি, সমযোগ না সন্ন্যাস, সম অহম যোগকার অহংকার। কিম যোগ বদন্তি কিংবদন্তি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দমযোগ সন দংশন, প্রিয়ংযোগ প্রিয়ংবদা গুরুত্বপূর্ণ। সমযোগ গীত সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ। সমযোগ যোগ সংযোগ, সমযোগ মান সম্মান, সমযোগ দর্শন স্পন্দর্শন, সমযোগ কিন্নর সংকীর্ণ, সমযোগ গা সংজ্ঞা, সমযোগ তাপ সন্তাপ, সমযোগ গঠন সংগঠন, সমযোগ ঘাত সংঘাত। আচ্ছা, ওপরে যেগুলো পড়ে আসলাম ওগুলোরই উত্তর আমরা দেখবো। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা উপরে দেখে যাচ্ছি সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ গীত সঙ্গীত, সমযোগ গীত সমান সঙ্গীত। নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে সমযোগ চয় সঞ্চয়, এটা হচ্ছে সঠিক, আর এগুলো একটাও সঠিক নয়। মিনময় এর সন্ধি বিচ্ছেদ কোটি? মিনময় এর সন্ধি বিচ্ছেদ মিন যোগ ময়, মিনময় সন্ধি বিচ্ছেদ সঠিক। সংলাপের হচ্ছে সমযোগ লাভ সমান সংলাপ। নিবেদনে সিদ্ধ স্বরসন্ধি, যেসব ব্যঞ্জন সন্ধি নিমন্ত্রণ হয় না তাকে নিবেদনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন এগুলো কোনো এগুলোর কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া এগুলো মানে আ যোগ চর্য আচর্য, গো যোগ পদ গোস্পদ, দীপ যোগ লোক দুলোক, পর যোগ পর পরস্পর খুবই গুরুত্বপূর্ণ একটা। পর যোগ পর সমান কি? পরস্পর। বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ। স্বর যোগ দশ সরস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এক যোগ দশ একাদশ, তর যোগ কর তরং, পত্যযোগ অঞ্জলি পতঞ্জলি, বনযোগস্পতি খুবই গুরুত্বপূর্ণ একটা। মনস যোগ ঈশা খুবই গুরুত্বপূর্ণ একটা, মনস ঈশা। আচ্ছা, পরস্পর শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? এই জায়গা পরস্পর সমান পর যোগ পর দিলে কি হয়? পরস্পর হয়। আচ্ছা, পর যোগ পর সমান হচ্ছে কি? পরস্পর। ক নয় কিন্তু, হচ্ছে গ। কোনটি নিবেদনের সিদ্ধ সন্ধি? এই যে এখন পড়ে আসলো স্বর যোগ দশ সরস, এটা হচ্ছে নিবেদনের সিদ্ধ সন্ধি, মানে যেগুলো নিয়ম মেনে চলে না, মূল কথা হচ্ছে। আচ্ছা, কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? গোযোগ অয়ক গায়ক ঠিক আছে, সুযোগ অল্প স্বল্প ঠিক আছে, আযোগ চর্য আচর্য ঠিক আছে, দু যোগ লোভ, এটা দু যোগ হয় না, এটা দু হওয়ার কথা, তার মানে ঘ নম্বরটা ভুল। তারপরে ঘ নম্বরটাই রাইট অ্যান্সার। মনীষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোটি? মনীষা কিন্তু কোন আগে পড়ে আসলো মনুষ্য যোগ ঈশা সমান মনীষা। আচ্ছা, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? নিপাতনের সিদ্ধ সন্ধি নিচের কোনটি? এটা হচ্ছে আর্চর্য হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি, কারণ এই জায়গাতে দেখে আছি আর্চর্য আযোগ চর্য সমান আচার্য, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। আচ্ছা, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিগুলো আছে উৎযোগ স্থান উত্থান, পরযোগ কার পরিষ্কার, পরিযোগ কার খুবই গুরুত্বপূর্ণ, পরিযোগ কার পরিষ্কার, সমযোগ কার সংস্কার, সমযোগ কৃতি সংস্কৃতি, উৎযোগ স্থাপন উত্থাপন, পরিযোগকৃত পরিষ্কৃত, সমযোগকৃত সংস্কৃত খুবই গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, এখন আসি বিসর্গ সন্ধি। বিসর্গর পরে আকার ছাড়া অন্য স্বর পরে থাকলে বিসর্গ লোপ পায়। যেমন এত যোগ এত এবং, অন্ত যোগ রঙ্গ অন্তরঙ্গ, অন্ত যোগ অঙ্গ অন্তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটা। আহ অহ সমান আহরহ গুরুত্বপূর্ণ, ভেরি গুরুত্বপূর্ণ, এটা ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। আহ যোগ আহ সমান আহরহ, এখানে কিন্তু রহ আছে, আহরহ।
অন্তযোগ ইপ অন্তরীপ, আহযোগ নিশা আহর্নিশ, অন্তযোগ লীন অন্তলীন, আবিযোগ ভাব আবির্ভাব, চতুযোগ অঙ্গ চতুরঙ্গ। তারপর ইন্দ্র জ্যোতিযোগ ইন্দ্র জ্যোতিন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ, জ্যোতিযোগ ইন্দ্র জ্যোতিন্দ্র। চতুযোগ অঙ্গ জ্যোতিযোগ ইন্দ্র জ্যোতিন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিযোগময় জ্যোতির্ময়, খুবই গুরুত্বপূর্ণ একটা। দুর্যোগ গতি দুর্গতি, দুর্যোগ ঘটনা দুর্ঘটনা, দুর্যোগ নীতি দুর্নীতি, দুর্যোগ বার দুর্বার, দুর্যোগ যোগ দুর্যোগ, দুর্যোগ লোভ দুর্লভ, দুর্যোগ অপনেই দুর্পনেই, দুর্যোগ অবস্থা দুরবস্থা, নির্যোগ অন্ন নিরন্ন। দুর্যোগ দুরু, পুনরায় পুনযোগ আয় পুনরায়, পাতরাস, খুবই গুরুত্বপূর্ণ পাতরাস। প্রাতযোগ আস পাতরাস, পাতরাস মানে কি প্রাতযোগ আস পাতরাস। তারপরে পূর্ণ বন্টন পূর্ণযোগ বন্টন, পুনযোগ উক্ত পূর্ণোক্ত, প্রাতযোগ উত্থান পাতরক্ষান, নিযোগ আপদ নিরাপদ, নিযোগ আপদ নিরাপদ, নিযোগ অবধি নিরবধি, নিযোগ আকরণ নিরাকরণ, নিযোগ আকার নিরাকার, নিযোগ আময় নিরাময়, নিযোগ ভয় নির্ভয়। তারপরে দুর্যোগ লগ্ন দুর্লগ্ন, নির্যোগ যাতন নির্যাতন, দুর্যোগ আচার দুরাচার, অন্তযোগ জামি অন্তর্জামী, দুর্যোগ বিনীত দুর্বিনীত, নির্যোগ মল নির্মল, দুর্যোগ আচার দুরাচার। বিসর্গর পরে ত থাকলে বিসর্গ স্থানে স হয়, যেমন বিশ্লেষণ সন্ধি সম্বন্ধ। আচ্ছা আসে অতি গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, অতি গুরুত্বপূর্ণ দেখা আছে, অতি গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেক পরীক্ষাতে আসে। ইত যোগ তত ইতস্ত, মানে এর আগে সন্ধিগুলো থেকে এখন যে সন্ধিগুলো পড়ব খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ায় পরীক্ষাতে আসে এবং দেখাই যায়। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ আছে। ইতিযোগ তত ইতিযোগ তত ইতস্ত, মনোযোগ তাপ মনস্তাপ, মনোযোগ তাপ মনস্তাপ। আচ্ছা, নিযোগ তার নিস্তার, অধযোগ তন অধনস্থ, দুর্যুক্ত দুরস্তর, নিযোগ তেজ নিস্তেজ। অতি গুরুত্বপূর্ণ দুর্যোগ চরিত্র দুশ্চরিত্র, প্রত্যেকবারই পরীক্ষাতে আসেই প্রায় দুশ্চরিত্র। নির্যোগ চয় নিশ্চয়, নিযোগ চয় নিশ্চয়, দুর্যোগ চিন্তার দুর্চিন্তা, শিরযোগ সে চিরচ্ছেদ, এইটা পরীক্ষাতে আসেই বাবা, বারবার আসে, আবার আসবি, এটা জিনিসটা কি আসবি আবার আসবি। শিরযোগ সে চিরচ্ছেদ, নিযোগ চিত নিশ্চিত, নিযোগ ছিদ্র নিচ্ছিদ্র, নিযোগ ছিদ্র নিচ্ছিদ্র। ক খ প ফ এর পরে থাকলে অকার কিংবা আকারের পরবর্তী বিসর্গ স্থানে সহায়, যেমন তির্যকার তিরস্কার, বাকযোগ গোপতি বাসপতি বাস, তির্যকার তিরস্কার, বাস যোগপতি বাসপতি, পুর যোগকার পুরস্কার, মনোযোগ কামনা মনস্কামনা, পুরযোগকার পুরস্কার, মনোযোগ বা কামনা মনস্কামনা। অন্যান্য ভাযোগকর ভাস্কর, নামযোগকার নমস্কার, নমযোগকার নমস্কার, তেজযোগকর তেজস্কর, তেজযোগকর তেজস্কর, ভাযোগকর ভাস্কর, নমযোগকার নমস্কার, তেজযোগকর তেজস্কর তেজস্কর। আচ্ছা, আভিযোগকার আবিষ্কার, নিযোগপত্তি নিষ্পত্তি, নিযোগপত্তি নিষ্পত্তি, যোগকর দুষ্কর, চতুর্যোগপদ চতুষ্পদ। আভিযোগকার আবিষ্কার, নিযোগপত্তি নিষ্পত্তি, দুর্যোগকর দুষ্কর, চতুর্যোগপদ চতুষ্পদ। অন্যান্য নিযোগ ফল নিষ্ফল, নিযোগ কাম নিষ্কাম, নিযোগ পাপ নিষ্পাপ, পরিযোগকার পরিষ্কার, পরিযোগকার পরিষ্কার, চতুর্যোগ কোণ চতুষ্কোণ, দুর্যোগ কার্য দুষ্কার্য। ধনুযোগ টঙ্কার ধনুষ্টঙ্কার, নিষ্ঠা নিযোগ ঠা নিষ্ঠা, নিযোগ ঠুর নিষ্ঠুর, টয় যোগ ধনু যোগ টঙ্কার ধনুষ্টঙ্কার, নিযোগ ঠা নিষ্ঠা, নিযোগ ঠুর নিষ্ঠুর, চতুর্যোগ টয় চতুষ্টয়। অতি গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আকুত যোগ ভয় আকুত ভয়, আকুত যোগ ভয় আকুত ভয়, অধযোগ গতি অধগতি, ততযোগ অধিক ততোধিক, তপযোগ বন তপবন, খুবই পরীক্ষা আসে তপবন, তপযোগ বন হচ্ছে তপবন।
মনোযোগ নয়ন মনোনয়ন, সরযোগ বর সরোবর, মনোযোগ জ মনোজ, মনোযোগ রথ মনোরথ, মনোযোগ রম মনোরম, মনোযোগ যোগ মনোযোগ, মনোযোগ হার মনোহার, যশ যোগ লাভ যশলাভ, ছদ্মযোগ জাত ছদ্মজাত। খুবই গুরুত্বপূর্ণ সদ্যজাত, কারণ বিভিন্ন পরীক্ষায় এই সদ্যজাত আসে আসে আসে। তারপর আসি নি যোগ রব নীরব, নি যোগ রোগ নীরগ, নি যোগ রস নিরস, নি যোগ রব নীরব, নি যোগ রোগ নীরগ, নি যোগ রস নিরস। নিবন্ধনে সিদ্ধ সহজ সন্ধি, তার মধ্যে আসে আ যোগ পদ আস্পদ, ভা যোগ কর ভাস্কর, বা যোগ পতি বাসপতি, হরি যোগ চন্দ্র হরিশ্চন্দ্র, মনোযোগ কষ্ট মনোকষ্ট, প্রাতযোগ কাল প্রাতকাল, শির যোগ পীড়া শিরপীড়া। আচ্ছা, এখন আসি আমরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে আসি, দেখি তো কী কী প্রশ্ন আসিছিল। আহরক, কিছুক্ষণ আগে বলছিলাম যে আহরক খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার 2010 সালে আসছিল। এটা হচ্ছে আহো কিছুক্ষণ আগে পড়েছিলাম হচ্ছে আহো 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 ভাতিজা। আচ্ছা, যাই হোক, সন্ধি বিচ্ছেদ করুন। তিরস্কার তিরস্কার সমান সমান তিরস্কার। আচ্ছা, নির্ভয়, এই 3 নম্বর আসলো নির্ভয় শব্দটির গঠনের সঙ্গে সম্পর্কিত। নির্ভয় এটা হচ্ছে উপসর্গ, নির্ভয় হচ্ছে কি উপসর্গ। প্রাতকাল এর সন্ধি বিচ্ছেদ কি? প্রাত যোগ কাল সমান সমান প্রাতকাল। বিসর্গ সন্ধির একটি উদাহরণ হচ্ছে জ্যোতি যোগ ঋন্দ্র জ্যোতিরিন্দ্র, তার পাশে বাক্য সংকোচন। পূর্ব বিষয়ক বাক্য সংকোচন। পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব পূর্বে দেখা যায়নি যা অদৃষ্টপূর্ব, পূর্বে ছিল না যা অভূতপূর্ব, পূর্বে শোনা যায়নি এমন অশ্রুতপূর্ব। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সালে আসে, বারবার মুখস্থ করাই লাগবে। এগুলির প্রশ্ন কিন্তু বারবার আসে, আবার আসবে, এগুলোর বাইরে কিন্তু আর পরীক্ষার প্রশ্ন আসবে না। যাই হোক, সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে সবগুলো পড়ুন। আমাদের আশা আছে 15 দিনে আমরা এটা কমপ্লিট করব, আশা করা যায় ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, পূর্বে ছিল এখন নেই পরিচিত, ভূতপূর্ব পূর্বে ছিল না যা অভূতপূর্ব, পূর্বে দেখা যায়নি যা অদৃষ্টপূর্ব, পূর্বে শোনা যায়নি যা অশ্রুপূর্ব। জয়ের জন্য যে উৎসব জয়ন্তী, 60 বছরের পূর্ণ উৎসব হীরক জয়ন্তী, 75 বছরের পূর্ণ জয়ন্তী প্লাটিনাম জয়ন্তী, 25 বছর পূর্তি উৎসব রজব জয়ন্তী, 25 বছর পূর্তি উৎসব হচ্ছে রজত জয়ন্তী, 50 বছর পূর্তি উৎসব হচ্ছে সুবর্ণ জয়ন্তী। জয়ের জন্য যে উৎসব জয়ন্তী, 60 বছর পূর্তি উৎসব হচ্ছে হীরক জয়ন্তী, 75 বছর পূর্তি উৎসব হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, 25 বছর পূর্ণ উৎসব হচ্ছে রজত জয়ন্তী, 50 বছর পূর্তি উৎসব হচ্ছে সুবর্ণ জয়ন্তী। আচ্ছা, এখন এটি চলে আসে, প্রথমে আসে হচ্ছে 60 বছর পূর্ণ উৎসবকে কী বলা হয়? হীরক জয়ন্তী। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম হীরক জয়ন্তী। আচ্ছা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ, উপকার করতে ইচ্ছুক উপচিকিৎসু, অপকার করে যে কৃতজ্ঞ, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ, উপকারী স্বীকার করে না যে অকৃতজ্ঞ। কৃতজ্ঞ এটাকে কৃতজ্ঞ যে কি? উপকারীর অপকার করে যে সেটা হচ্ছে কৃতজ্ঞ, উপকারীর অপকার করে যে সেটা হচ্ছে কৃতজ্ঞ। দিনের পূর্বভাগ পূর্বাহ, দিনের 6 ভাগ অস্নায়ায়ন, দিন ও রাত্রির সন্ধিক্ষণ সন্ধ্যা, দিন ও রাত্রির সন্ধিক্ষণকে বলা হয় সন্ধ্যা। রাত্রিকালীন যুদ্ধ সৌপিক্তিক জয় সূচনা করে এরূপ তিথি শুভ তিথি। দিনের অপর ভাগ অপরাহ্ন, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, দিনের আলো ও সন্ধ্যার মিলন গোধূলি। দিনের আলো ও সন্ধ্যার মিলনকে বলা হয় গোধূলি, আর দিন ও রাত্রির সন্ধিক্ষণ বলা হয় কে? সন্ধ্যা। অনাসি রাতের মধ্যভাগ মহানিশা, রাত্রির শেষ ভাগ পররাত্র, রাত্রির শেষ ভাগ হচ্ছে পররাত্র, আর রাত্রির মধ্যভাগকে বলা হয় মহানিশা। দিন ও রাত্রির সন্ধ্যাক্ষণ বাক্য সংকোচনকে বলা হয় সন্ধ্যা, কারণ আমরা জানি দিন ও রাত্রির সন্ধ্যাক্ষণকে সন্ধ্যা বলা হয়। আচ্ছা, রাতের মধ্যভাগ এক কথা বলা হয় মহানিশা, রাতের মধ্যভাগকে বলা হচ্ছে মহানিশা।
পৃথিবী ও আকাশ ক্রন্দসী, পৃথিবী ও আকাশকে বলা হয় ক্রন্দসী, পৃথিবী ও স্বর্গকে বলা হয় রোদসী। খুবই গুরুত্বপূর্ণ, একটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী ও স্বর্গকে বলা হয় কি? রোদসী। পৃথিবী ও স্বর্গকে বলা হয় রোদসী। জল বেষ্টিত স্থান দ্বীপ, সমুদ্র হতে হিমাচল পর্যন্ত। সমুদ্র হিমাচল এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা, সমুদ্র হিমাচল। সমুদ্র হতে হিমাচল, সমুদ্র হিমাচল পর্যন্ত। হাতির বাসস্থান পিসখানা বা পিলখানা, গজগৃহ বা পিলখানা। হাতির যেখানে বাস করে সেটার নাম বলা হয় পিলখানা অথবা গজগৃহ বলা হয়। ঘোড়ার অবস্থান আস্তাবল, ঘোড়ার বাসস্থানকে বলি আমরা হচ্ছে আস্তাবল। কোথাও উন্নত কোথাও অবনত, এটা হচ্ছে বন্ধুর, খুবই গুরুত্বপূর্ণ একটা, খুবই গুরুত্বপূর্ণ। কোথাও উন্নত কোথাও বন্ধুর, এটা হচ্ছে কি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন মোহনার মিলন যেখানে, তিন মোহনার মিলন যেখানে সেটাকে বলা হয় তিন মোহনা। আবাদ বা চাষে উপযুক্ত আবাদি, ফসল জন্মায় না যে ভূমিতে ঊষর। হিংস্র জন্তুতে পরিপূর্ণ হচ্ছে সাপদ সংকুল। গুলি ছাড়া অনুশীলনের লক্ষ্য চাঁদমারি। গুলি ছোড়া অনুশীলনের লক্ষ্য হচ্ছে চাঁদমারি। এক কথা প্রকাশ করুন, কোথাও উন্নত কোথাও অবনত। এক কথা হচ্ছে বন্ধুর। সমুদ্র হতে হিমাচল পর্যন্ত, অসমুদ্র হিমাচল। তিন মোহনার মিলন যেখানে ত্রিমোহনা বলা হয়। যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয় সংকুল, শপথ সংকুল। রোদসী হচ্ছে কি পৃথিবী, আর হচ্ছে স্বর্গকে বলা হয় রোদসী। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম। তুলার তৈরি তলট, বসন আলগা যার অসংবৃত, মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময়। গাছের পাতায় তৈরি পাত্র পত্রপট, গাছের পাতায় তৈরি পাত্র হচ্ছে পত্রপট। মোটাও নয় রোগাও নয় দোহরা। মাটির তৈরি থালা শানকি, মাটির তৈরি থালাকে বলা হয় কি? শানকি। আচ্ছা, বাক্য সংগঠন মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময়। বাঘের চামড়া কীর্তি, খুবই গুরুত্বপূর্ণ একটা। বাঘের চামড়া হচ্ছে কীর্তি। সাপের খোলস নির্মক। হরিণের চামড়া অর্জন, হরিণের চামড়া হচ্ছে কি? অর্জন। ময়ূরের পুচ্ছ বিস্তার মানে পেখম, ময়ূরের পুচ্ছ বিস্তার মানে কি? পেখম। এক কথা প্রকাশ করো, বাঘের চামড়া কৃত্রিম, বাঘের চামড়া কীর্তি। সাপের খোলসকে বলা হয় অজিন, সাপের খোলসকে বলা হয় অজিন। সাপের খোলসকে বলা হয় কি? অজিন। সাপের খোলসকে বলা হয় নির্মক। সাপের খোলসকে বলা হয় কি? নির্মক। অজিন বলা হয় হরিণের চামড়াকে বলা হয় কি? অজিন। সাপের খোলসকে বলা হয় নির্মক, অজিন বলা হয় হরিণের চামড়াকে বলা হয় অজিন। আচ্ছা, এখন আমরা নিচে আসি, সেটা হচ্ছে অতিশয় নিজ কদর্য অনবরত কাছে যে রুদ্যমান, অনুরাগ দূর হয়েছে বিতরাগ, অন্যের রচনা চুরি করে যে কুম্ভিল কবৃত্তি, আপনার রং লোকায় যে বর্ণচোরা, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাকে বলা হচ্ছে ইন্দ্রকে জয় করেছে। ইন্দ্রকে জয় বললে হচ্ছে ইন্দ্রজিৎ। আর শশীর ন্যায় শশীকল্প, একই গোত্রে অন্তর্ভুক্ত সগোত্র। আচ্ছা, কর্মের সম্পাদনে পরিশ্রমী, করুর বংশজাত কৌরব। কোনো বিষয় স্পহা এসে যে বৃতস্পহা, খেয়া পার করে যে পাটনি, দ্বারে থাকে যে দৌবারিক, নৌকা চালায় যিনি মাঝি, পরিমিতি ব্যয় করে যে মৃতব্যয়ী, বেশির কথা বলে যে বাচাল, মদের নিঃশ্বাস করে যে মাতাল, মূর্খ কিন্তু চাতুর ধূত, যুদ্ধে যিনি স্থির যুধিষ্ঠির, লজ্জা নেই যার নির্লজ্জ, সর্বস্থায়ী এক্ষেত্রে অত সর্বস্ত্র। অগ্রপশ্চাৎ বিবেচনা করে যে অমৃতস্বকারী, অধিক কথা বলেন যিনি মৃদুভাষী, অন্যের লেখা চুরি করে যে কুম্ভিলক, এটা হচ্ছে কুম্ভিলক বা কুম্ভিলক বৃত্তি। যার আগমনে তিথি নেই অতিথি, ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রিয়। এখানে ইন্দ্রকে জয় করেছে যে, আর এটাকে ইন্দ্র, আর হচ্ছে ইন্দ্রিয়কে, খালি অন্তস্তর পার্থক্য। এটা ইন্দ্রিয়কে জয় করেছে যে, আর হচ্ছে ইন্দ্রকে জয় করে। ঋতুতে যজ্ঞ করেন ঋত্বিক,
একই গুরুর শিষ্য সদৃশ কর দান করে যে করো এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে মাধুকারী কি করতে হবে ভেবে পায় না কিং কর্তব্য মিড়ো কেউ যার নাম জানে না অজ্ঞাতনামা কেবল নিজেই বিষয়ে চিন্তা করেন আত্মকেন্দ্রিক চক্ষু লজ্জা নেই যা চশমখোর তারপরে জিহ্বা লক লক করে যার লেলিহান প্রকৃত বর্ণ ধরা যায় না যার বর্ণচোরা বস্তু থেকে উৎখাত হয়েছে উদ্দিষ্ট ব্যয় করতে কণ্ঠবোধ করেন ব্যয়কণ্ঠু বাহিরের জগৎ সম্পর্কে জ্ঞান নেয় কৃপমণ্ডুক মৃতের মতো অবস্থা যার মৃতের মতো যার অবস্থা তাকে বলা হয় মুমূর্ষ। এই মুমূর্ষ বানানটা খুবই পরীক্ষাতে আসে, খুবই প্রায় আসে, দেখা যায় একটা না একটা পরীক্ষা প্রতি বছরই দেয়। রোগ নির্ণয়ে হাতুড়ে মরে হাতুড়ে শক্তির উপাসনা করে যে শাক্ত শোক দূর হয়েছে যার বীত শোক সকল অত্যাচারী সয়ে যায় সর্বসংহা। আচ্ছা, এক কথায় প্রকাশ করুন যার চক্ষু নেই, এটা হচ্ছে যার চক্ষু নেই চশমখোর যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে হচ্ছে অমৃত ভস্যকারী ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়, এখানে কি ইন্দ্রজিৎ আমি দিছিলাম কিন্তু এটা কি হবে ভুল হবে কারণ ইন্দ্রকে কয়নি ইন্দ্রিয়কে হচ্ছে যে সকলে অত্যাচার সহ্য করে সর্বসংহা যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্য নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর। অক্ষির অগোচরে পরোক্ষ অক্ষির সমীপে সমক্ষ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ চক্ষুর সমক্ষে সংগঠিত চক্ষুর সমক্ষে সংগঠিত চাক্ষুষ দৃষ্টির সমক্ষে সমক্ষ অক্ষির সামেক্যে এর সংক্ষেপ হলো সমক্ষ অক্ষির সামেক্যে হচ্ছে সমক্ষ। তামার তুল্য মাদৃশ্য ইহার দৃশ্য দৃশ্য তার তুল্য তার দৃশ্য চৈত্র মাসের ফসল চৈতালি পঞ্চাতে জন্মেছে যে অনুজ পঙ্খে জন্ম যা পঙ্খ শুভক্ষণে জন্ম যা শুভক্ষণা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি দুর্বার জন্মে যে দুবার জন্মে যে দ্বিজ অগ্রে জন্মেছে যে অগ্রজ পিতার মৃত্যুর পর জন্ম যা মরণোত্তর জাতক যার শত্রু জন্মায়নি অজাত শত্রু যে পুরুষ এ যাবৎ পর্যন্ত দাড়ি গোপ গজায়নি তার নাম হচ্ছে অজাত শত্রু। পঞ্চায়েতে জন্মেছে যে এটা হচ্ছে অনুজ পঙ্কে জন্ম যার পঙ্কজ। অন্য গতি না থাকায় অগত্যা আঘাত পায়নি যা অনাহত কোনো উপায় নেই যা নিরুপায় কখনো নষ্ট হয় না যা অবিনশ্বর কোনো বিষয়ে স্পৃহা নেই নিস্পৃহা জানতে না পারে এরূপভাবে অজ্ঞাত সারে বলা হয়নি যা অনুক্ত বাসস্থান নেই যা অনিকেত যার কিছু নেই আঙ্কিচ অন্য কর্ম নেই যা অন্য কর্মা অন্য কোনো উপায় নেই যা অন্যান্য উপায় ইহলোকে যা সামান্য নয় অলোক সামান্য কোনো কাজ লাগে না যে গাছ আগাছা কোনো কাজে লাগে না যে গাছ সেটা হচ্ছে আগাছা কোনো বিতর্ক নেই যে বিষয়ে অবিসাংবাদিক তুলনায় নেই যা অতুলনীয় সাধারণ নয় যা অসাধারণ সাধারণের মধ্যে দেখা যায় না যা অনন্য সাধারণ যার বংশ স্বভাব অজানা অজ্ঞাত কুলশীল যার বংশ ও স্বভাব অজানা অজ্ঞাত কুলশীল সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় না অসমীক্ষিত সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই অসমীক্ষিত। আচ্ছা, আঘাত পায়নি এরূপ বোঝাতে বলা হয় আঘাত পায়নি এরূপ বোঝাতে বলা হয় অনাহত মানে যে কোনো আঘাতই পায়নি যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় যে বিষয়ে কোনো বিতর্ক নেই স্বয়ংবদা এটা বলা হয় হচ্ছে কোনই নয় এটা স্বয়ংবদা হবে স্বয়ংবদা এর মধ্যে তো নাই স্বয়ংবদা তার হচ্ছে না সরি এটা হচ্ছে কোনো বিষয়ে স্বয়ংবদাতে নাই এলোককে যা সামান্য নয় সেটা হচ্ছে অলোক সামান্য। বাগধারা বা বাগবিধি খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এই বাগধারা বা বাগবিধি খুবই গুরুত্বপূর্ণ একটা চক্ষুদান চুরি চিনির পুতুল অল্প পরিশ্রমী চোখের নেশা মোহ চোখের পর্দা লজ্জা সকরা নকরা মানে সস্তা দেওয়া চুলে ছেঁড়া চুলে খোপা বাঁধা মানে আপন পরকে আপন করার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ একটা ছাপোষা মানে ভরা পোষ্য ভরাক্রান্ত ঝাঁকের কই মানে একই দলভুক্ত
চাঁদের হাট মানে আত্মীয় সমাগম, চোখ পাকানো মানে ক্রোধ দেখানো, চোখের বালি শত্রু, চোরাবালি প্রসন্ন বিপদ, ছাইচে পাগল মানে গোপন গুণ, ছেলের হাতের মোয়া মানে সহজ প্রাপ্য, জগদত্ত পাথর মানে গুরু ভার, জলের লাউ মানে সব, ঝোলের লাউ আম্বলের কদু মানে কি সব পক্ষের মন জুগিয়ে চলা, ঝোলের লাউ আর আম্বলের কদু মানে সব পক্ষের মন জুগিয়ে চলা। এখন সেই শিলাচুল খোপা বাঁধা বাগদাটির অর্থ হচ্ছে পরকে আপন করার চেষ্টা করা, পরকে আপন করার চেষ্টা করা। চক্ষুদান অর্থ হচ্ছে কি চুরি করা, চক্ষুদান অর্থ হচ্ছে চুরি করা। ছাইচাপা আগুন মানে গোপন গুণ, ঝাঁকের কই মানে একই দলের লোক, টিকা ভাষ্য মানে দীর্ঘ আলোচনা, ঠোঁটকাটা মানে স্পষ্টভাষী, ডুমুরের ফুল মানে বিরল বস্তু, ঢাকের বোয়া মানে মূল্যহীন বস্তু, ঢেকে গাজা মানে পকেট ভারী করা, ডামাডোল মানে গোলযোগ, ঢাকের কাটি মোসা সাহেব। টিকা ভাষ্য মানে কি? টিকা ভাষ্য হচ্ছে দীর্ঘ আলোচনা করা। ঢাকের বোয়া বলতে বস্তুহীন, ঢাকের বায়া বলতে মূল্যহীন বস্তু, ঢাকের কাঠি বলতে মুসা সাহেব, মুসা সাহেব, মু সাহেব। আচ্ছা, ঠোঁট কাটা বলে স্পষ্টবাজি, ঢাকের কাঠি মু সাহেব, তামার বিষ, অর্থের কুপ্রভাব, তাসের ঘর, কোন স্থায়ী তুর্কি নাচন, হুলস্থুল কাণ্ড, তেলও কম, ভাজা মুসমুসে, অল্প উপকরণে ভালো ব্যবস্থা, ধরি মাছ না সুই পানি, কৌশলে কার্য উদ্ধার, নগদ নারায়ণ অর্থ তাৎক্ষণিকভাবে প্রদায়ী পারিশ্রমিক, নদের চাঁদ অভূমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, নাটের গুরু মূল নায়ক, ৯৯ ধক্কা সঞ্চয় প্রবৃত্তি, তালপাতা সিপাই অতিশয় দুর্বল। এই তালপাতা সিপাই বলতে কি? অতিশয় দুর্বল। ত্রিশঙ্কু দশা দোটানা অবস্থা, তুলসী বনের বাঘ, ভণ্ড ব্যক্তি, ধর্মের সার অকর্ম, ধর্মের সার বা অকর্ম বা স্বেচ্ছাচারী ব্যক্তি, ধূপদুরন্ত মানে পরিপাটি, নজর লাগা মানে অশুভ দৃষ্টি পড়া, ৬-৯ মানে অপচয়, নাতি দীর্ঘ মানে অতি দীর্ঘ নয়, এনি আঁকড়া মানে একগুয়ে। বাগধারার অর্থ নির্ণয় করো। ধর্মের সার মানে অকর্ম, তামার বিষ মানে অর্থের কুপ্রভাব, তালপাতা শিবায় অতিশয় দুর্বল, সরি। আচ্ছা, তালপাতা সিপাই বলতে অতিশয় দুর্বল। দুধের মাছি বাগদাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু, ধূপদুরস্ত মানে বাগদাটির অর্থ হচ্ছে পরিপাটি, তুলসী বনের বাঘ এটা হচ্ছে ভণ্ড, নদ নাবড়া মানে অহংকার প্রকাশ করা। আচ্ছা, প্রাঞ্চন প্রাপ্তি, মৃত্যু, পত্রপাত, তৎক্ষণাৎ, পূর্বের ভূষিত প্রসব, অনেক আয়োজনের অল্প ফল, পাথরের 5 কিল মানে সৌভাগ্য, পালের গাদা, সর্দার, পুকুর চুরি, বড় ধরনের চুরি, পৃষ্ঠ প্রদর্শন মানে পালিয়ে যাওয়া, পোড়া খাওয়া মানে প্রতিকূলায় পার হয়ে আসা, ফুলে পেটে ওঠা মানে ধনী হওয়া, পটল তোলা মানে মারা যাওয়া, পা ধরা মানে চাটুকার প্রবৃত্তি, মাথা নাড়া, পরের মাথা, কাঁঠাল ভাঙ্গা মানে অন্যকে ফাঁকি দিয়ে কার্য সিদ্ধ করা, পাম্পট্টি দেওয়া মানে চাটুকারিতা করা, পায়া ভরি মানে অহংকারী করা, পুঁটি মাছের প্রাণ, ক্ষণজীবী, পায়ো বাড়া মানে ভূভাগ্য, পর দালালি বলতে গায়ে পড়ে মাতব্বরি, ফিকুল পার্টি মানে কদরহীন লোক, বক দেখানো মানে অশোভন বিদ্রুপ, বর্ণচরা মানে কপটচারী, বসন্তের গুগল মানে সময়ের বন্ধু, বাজারের কাটা মানে বিক্রি হওয়া, বস্তু গুগু মানে প্রচ্ছন্ন শয়তান, ব্যঙ্গের সর্দি মানে অসম্ভব ঘটনা, বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু, বিষ নেই তার, কল্পনা চক্কর, অক্ষম ব্যক্তির বৃথা অৎফলন, ভরাডুবি মানে সর্বনাশ, ভানুমতির খেল মানে জাদু, ভিটায় ঘুরু চড়ান মানে সর্বনাশ করা, মগজ দৌড়ানো মানে বুদ্ধি শাসানো, মণিকাঞ্চন মানে যোগ, উপযুক্ত মিলন, মরণ দশা, কামান দাগা মানে তুচ্ছ কাজে বেশি শক্তি প্রয়োগ, মরণ দাগা, মশা মারতে কামান দাগা মানে তুচ্ছ কাজে বেশি শক্তি প্রয়োগ, মচ্ছদ ন্যায় মানে অরাজকতা, মুখ তোলা মানে প্রসন্ন হওয়া, মেনিমুখ মানে লাজুক, বড়র পীড়িত, বালির ভাত, ভঙ্গুর, বাঘের মাসি, আরাম প্রিয় ব্যক্তি, বালির ভাত মানে ক্ষণস্থায়ী বস্তু, ব্যঙ্গের সর্দি সামান্য সম্পদ, ব্যঙ্গের আধুলি মানে সামান্য সম্পদ, ব্যঙ্গের আধুলি বলতে সামান্য সম্পদ, বিন্দু বিসর্গ মানে সামান্য, বিড়ালের আড়াই পা মানে ভেহাপানা, বুদ্ধি ঢেকি, বোকা, ভঙ্গে ঘি ঢালা, নিরর্থক অপব্যয়, ভঙ্গে ঘি ঢালা বলতে নিরর্থক অপব্যয়, ভিজা বিড়াল মানে কপট,
ঘুষির কাক মানে দীর্ঘ ব্যক্তি, মগের মুলুক মানে অরাজক দেশ, মাছের মা মানে নিষ্ঠুর বা নির্মম, মাছের মার পুত্র শোক, মাছের মার আবার পুত্র শোক, লোক দেখানো শোক, মিশ্রি চুরি মানে মুখে মধু অন্তরে বিষ, মুখে ছাই দেওয়া মানে ফাঁকি দেওয়া। বর্ণচ্চরা এটা হচ্ছে কপটচারী, পথের 5 কিল বলতে সুখের সময়, পথের স্কার্পিস বলতে সুখের সময়, ফপর দালালি মানে গায়ে পড়ে মাতব্বরি করা, বাঘের মাসি বলতে আরামপ্রিয় ব্যক্তি, বাঘের মাসি বলতে আরামপ্রিয় ব্যক্তি, মণিকাঞ্চন যোগ এটা হচ্ছে সোনাই সোহাগা, বুদ্ধির ঢেকি বলতে বোকা লোক, বুদ্ধির ঢেকি বলতে বোকা লোক, পো ধরা মানে চাটুকার প্রবৃত্তি করা, বৃহত্তক অপব্যয় মানে ভগ্নে ঘি ঢালা, বেহালে আড়াই পা মানে বেহাবানা, ভূষণের কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি, মাছের পা মানে নিষ্ঠুর বা নির্মম, ভূষণের কাক মানে দীর্ঘজীবী, ভূষণের কাক মানে দীর্ঘজীবী। সমার্থ শব্দ চুল, অলক, কুন্তল, কেশ, চিরকুর প্রভৃতি। ঢেউ মানে উর্মি, কল্লোল, তরঙ্গ, বিচি, লহরী, খিল্লোল প্রভৃতি। উর্মি শব্দের সমার্থক শব্দ কোনটি? হচ্ছে ঢেউ। উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ। সমার্থক শব্দ হচ্ছে নির্ণয় করো উর্মি, বিচি আর হিল্লোল। দেবতা শব্দের সমার্থক শব্দ কোনটি? দেবতা হচ্ছে সুর। আচ্ছা, এখন কথা হলো আমরা এগুলো সমার্থক শব্দ পড়ার শেষে এখন চর্যাপদ পড়বো, খুবই একটা গুরুত্বপূর্ণ। সবাই ধৈর্য ধরে করে শুনতে থাকুন। কাজে দিবি, আমার তো কাজে দিবি, সাথে আপনাদের কাজে দিবি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের শেখা, আপনাদের শেখানোর উদ্দেশ্য নয়। আমি যদি এটা ভালোভাবে শিখতে পারি, অবশ্যই আমি ব্যাংক পরিস্থিতি শুরুর থেকে একদম 0 লেভেল থেকে শুরু করছি, বাংলাদেশ শুরু করছি। আমি টার্নিং পয়েন্টে যুক্ত আছি, টার্নিং পয়েন্টে কোচিং করি, প্লাস ব্যাংক নিয়োগের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ এখন করে দেখা যাক, 0 থেকে একবার 0 থেকে। আমি ইংরেজি কিছু পারি না, গণিত কিছু পারি না, বাংলা কিছু পারি না, সমাজবিজ্ঞান কিছু পারি না। বাংলাদেশ শুরু করছি, বাংলা বিশেষ কোশ্চেন পড়েছি আগে বাংলা, তারপরে বাংলার পড়া শেষ, সাধারণ জ্ঞান পড়বো। সাধারণ করার শেষ হয়ে গেলে 15 দিন করে আমার টার্গেট দেখবি, 15 দিন এগুলো সব শেষ করব। যদি আমি পারি তাহলে অবশ্যই আমি কী করে কয়, এগুলো শেষ হয়ে গেলে অবশ্যই আমি একটা পেন আইপ্যাড কিনবো। পেন আইপ্যাড কিনে গণিত, ম্যাথ এবং ইংরেজিগুলো ভালোভাবে আরও চর্চা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আসি নদী, কল্লোনী, গাং, তটিনী, তরঙ্গিনী, নিঝরিণী, প্রবাহিনী, সরিত, সহিবালিনী, স্রোতসিন্ধিনী, স্রোতস্বতী প্রভৃতি। সমার্থক শব্দ উচ্চ কোনটি? সমার্থক শব্দ হচ্ছে সহিবালিনী, তরঙ্গিনী আর সরিত। নদী শব্দের হচ্ছে কি? নদী শব্দের হচ্ছে সমার্থক শব্দ 9 কোটি। এটা হচ্ছে ভানি, এটা হচ্ছে ভামিনী। ভামিনী হচ্ছে সমার্থক শব্দ নয়, কারণ তটিনীর প্রতি শব্দ কোনটি? তটিনী মানে নদী, তটিনী বলতে নদী বোঝাচ্ছে। নদীর সমার্থক শব্দ কোনটি? সরিত বলতে নদী বোঝায়। নিচের কোনটি নদীর সমার্থক শব্দ নয়? এটা হচ্ছে সমার্থক শব্দ নয়, এটা হচ্ছে বাড়িতে কি ভাই, বারোদি তলায়। নদী শব্দের সমার্থক শব্দ 9 কোটি। আচ্ছা, পাটনি কি? পাটনি কি? পাটনি তো নদী শব্দের সমার্থক শব্দের মধ্যে পড়ে না। আচ্ছা, নদী সমার্থক শব্দ 9 কোনটি? জলধি তো নদী শব্দের মধ্যে পড়ে না। জলরি কি? নিচের কোন নদী শব্দের সমার্থক শব্দ নয়? লাহোরি কি? লাহোরি তো নদী শব্দের মধ্যে পড়ে না। আচ্ছা, অঙ্গনা, অবলা, কান্তার, কামিনী, ভাগিনী, পত্নী, মহিলা, স্ত্রী, স্ত্রীলোক, সীমান্তনী, রমণী, লালনা প্রভৃতি। এটা হচ্ছে কোনটি প্রতিশব্দ নয়? এটা হচ্ছে প্রতিশব্দ নয় হচ্ছে শুদ্ধ। প্রতিশব্দ নয় হচ্ছে শুদ্ধ, কারণ বামার আমার সবই একই। আচ্ছা, কোনটি কামিনীর প্রতিশব্দ লয়? এটা হচ্ছে প্রতিশব্দ নয়। অন্তজা, আত্মজা বলতে পুরুষ বোঝায়, মানে ছেলেকে বোঝায়। নারী হচ্ছে সমিতিনী, কামিনী, ভামিনী, এই 3টে নারীর অত ঠিক আছে, কিন্তু আত্মজা অন্যরকম। আচ্ছা, পত্নী, অর্ধাঙ্গিনী, কলত্র, গিন্নি, গৃহিণী, ছায়া, জীবন, দয়া, সহধর্মিনী, সাথী, স্ত্রী, বউ, বনিতা, ভার্যা, ভামিনী প্রভৃতি। পদ্ম, অবিরন্দ, ইন্দিবর, উৎপল, কমল, কুবলয়, কুমুদ, কোকনন্দ, তাম্রস, নলিল, পঙ্কজ, মৃণাল, পুণ্ডরিক, পুষ্কর, শতদল, সরোজ, রাজীব প্রভৃতি। বিগত বছরের প্রশ্ন, কোনটি প্রতিশব্দ নয়? প্রতিশব্দ নয় হচ্ছে কুমুদি হচ্ছে প্রতিশব্দ নয়, কারণ শতদল, উৎপল, নলিল একই জিনিস। রাজি শব্দের সমার্থক শব্দ কোনটি? রাজি হচ্ছে পদ্মফুল। পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে, এটা হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে রঙ্গন, কারণ কমল, পঙ্কজ, উৎপল একই জিনিস। পাহাড়, অদ্রি, অটল, অচল, গিরি, চূড়া, নখ, পাহাড়, ভূধর, মহিধর, মহেন্দ্র, শৈল, শৃঙ্গর, শৃঙ্গধর প্রভৃতি। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? আচ্ছা, পর্বত সময়ের সমার্থক শব্দ হচ্ছে শৈল। পর্বতের প্রতিশব্দ কোনটি?
পর্বত এর প্রতিশব্দ হচ্ছে আদ্রি মানে পর্বত। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ভাই? এটা হচ্ছে নয় হচ্ছে তমার। তামার কি জিনিস? নিচের কোনটি শৃঙ্গ শব্দের সমার্থক শব্দ? শৃঙ্গ শব্দের শব্দ হচ্ছে গিরি মানে পাহাড়। আচ্ছা, পাখি অন্তস, খগ, খেজর, দিস, পক্ষী, পত্রী, বিহঙ্গ বিহঙ্গম, শকুন্ত প্রভৃতি। বিহঙ্গ এর সমার্থক শব্দ নয় কোনটি? এটা হচ্ছে বিহঙ্গ এর সমার্থক শব্দ নয় কোনটি? বিহঙ্গ এর সমার্থক শব্দ নয় হচ্ছে প্রসন্ন। কারণ খগ, পাখি, খেচর এগুলো একই জিনিস। খগ শব্দটির অর্থ পাখি। পানি হচ্ছে অম্বু, জল, জীবন, নীর, তয়, পয়, পানীয়, বারিল, সলিল। পানি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? হচ্ছে উদক। পানি শব্দের সমার্থক শব্দ নয়। নীর শব্দের অর্থ কি? নীর বলতে পানি। জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে শরীর। অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। জল শব্দের অর্থ হচ্ছে উদক। পানির সমার্থক শব্দ কোনটি? পানির সমার্থক শব্দ হচ্ছে বাড়ি। আর অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি? জল। পুত্র, আত্ম, ছেলে, তনয়, নন্দন প্রভৃতি, সুত প্রভৃতি। পৃথিবী হচ্ছে অবনীর জগৎ, জাহান, দুনিয়া, ধরিত্রী, ধরা, ভূ পৃথিবী, বসুন্ধরা, বসুধা, বিশ্ব, ভুবন, ভূমণ্ডল, মেদিনী প্রভৃতি। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে আখিল মানে পৃথিবী। আচ্ছা, বসুমতী শব্দটির সমার্থক শব্দ হচ্ছে বসুমতী বলতে ধরিত্রী, বসুমতী বলতে ধরিত্রী। যেহেতু পৃথিবী শব্দ হচ্ছে মহিধর। বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ হচ্ছে বসুমতী আর অন্তজা। ফুল হচ্ছে কুসুম, প্রসন্ন, পুষ্প, রঙ্গন প্রভৃতি। এটা হচ্ছে প্রসন্ন হচ্ছে পুষ্প। বন শব্দ হচ্ছে আটবি, অরণ্য, কানন, কান্তার, কুঞ্জ, গহ, জঙ্গল, বনানী, বিপণী প্রভৃতি। বাতাস হচ্ছে অনিল, গৃহবহ, ভবন, বাতাস, মারুত, সমীরণ, হাওয়া প্রভৃতি। সমীর শব্দ অর্থ হচ্ছে বাতাস। বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি? বায়ু শব্দের সমার্থক হচ্ছে বাত। পবন শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমীকরণ। বিদ্যুৎ শব্দ হচ্ছে অচির, প্রভা, ক্ষীণপ্রভা, চঞ্চলা, চপলা, তড়িৎ, দামিনী, বিজলি, সম্পাদ, সৌদামিনী প্রভৃতি। কোনটি প্রতিশব্দ লয়? বিজলি। বৃক্ষ হচ্ছে অটবি, গাছ, তরু, দম্ম, দ্রুম, পাদব, বিটবি, মহিহরু, সাকি প্রভৃতি। এটা হচ্ছে নিচের কোনটি প্রতিশব্দ? বেমানান। এটা বিভাসত হচ্ছে বিভাসান হচ্ছে বেমানান। মেঘ হচ্ছে অম্বু, ঘন, জলদ, জিমুত, ইতায়দ, তয়োধর, নিরদ, পয়োধর, বারিদ, বলাহক প্রভৃতি। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। প্রতিশব্দ নয় হচ্ছে উদক হচ্ছে প্রতিশব্দ নয়। এখন আমার শেষ। এখন আসবো হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাংলা সাহিত্যের যুব বিভাগ। এই যুব বিভাগ পড়লে আপাতত আমাদের পড়া আজকের মতন শেষ হবে। আমার প্রতিদিনের টার্গেট হচ্ছে 10 পাতা করে শেষ করা। আমার এই বইটার আছে মনে হয় 125 পাতার মতন। তো এটা হচ্ছে ব্যাংক উপস্থিতির বাংলা বই। তো আমরা টার্গেট হচ্ছে 15 দিনের মধ্যে এই ব্যাংক উপস্থিতির বইগুলো শেষ করে দেবো। এখন আস্তে আস্তে দেখা যাক কতদূর কি আমরা করতে পারি। আচ্ছা, বাংলা সাহিত্যের জীবনকালকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। আরেকটা হচ্ছে মধ্যযুগ 1200 থেকে 1800 সাল পর্যন্ত। আরেকটা হচ্ছে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। বাংলা সাহিত্যের আলোচনা এগুলো আমার বাংলা সাহিত্য পড়তে কিন্তু সেই ভালো লাগে। বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা এই 3টি প্রাচীন যুগের বাইরেও একাধিক যুগের অস্তিত্ব পরিলক্ষিত হয়। এগুলো হলো অন্ধকার যুগ। একটা জিনিস মনে রাখতে হবে যে অন্ধকার যুগ হলো 1201 থেকে 1350 সাল পর্যন্ত প্রায় 150 বছরকে বলা হয় বা অন্ধকার যুগ বলা হয়। 150 বছর মানে অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 হচ্ছে 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। যুগের সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ বলা হয় 1760 থেকে 1860 পর্যন্ত প্রায় 100 বছরকে যুগের সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ বলা হয়। এখন আসি সেটা হচ্ছে প্রশ্নতে আসি আমরা মধ্যযুগের ইতিহাস। সে মধ্যযুগের সাহিত্য
সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ধর্মপ্রধান। মধ্যযুগের যে সাহিত্য আসলো এটা আসলো ধর্মপ্রধান আসলো। বাংলা ভাষার আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? এখানে কিন্তু অনেকে চোখ বন্ধ করে 18 শতকে দেয়। আসলে 1801 বলতে কি 18 শতক বোঝায় ভাই? না, বোঝা যাচ্ছে কি 19 শতক। তাহলে বাংলা ভাষা আধুনিক পর্ব শুরু হয় কত সালে? 19 শতকে। এটা কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার 2011 সালে এসেছিল। নিজের কোন সন বাংলা ইতিহাসে নানান কারণে গুরুত্বপূর্ণ? আচ্ছা ভাই, 1861 সাল। এই 1861 সালে নানান কারণে কিছু গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই 1861 সালে মেঘনাদ বধ কাব্য লেখা হয়। আরও লেখা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করেছে। এই কারণে বলা হয় সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সন হচ্ছে 1861 সাল, কারণ মাইকেল মধুসূদন দত্তের প্রায় 2টা কাব্য বার হয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই 1861 সালে। আচ্ছা, এখন আসি চর্যাপদের পরিচয়। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা চর্যাপদ। প্রাচীন যুগে সবসময় আমরা চর্যাপদ নিয়ে আলোচনা করি, তো চর্যাপদ নিয়ে আলোচনা করব। চর্যাপদের পরিচয়। ইয়াবৎ আবিষ্কৃত বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে সাধন সঙ্গীত। নিদর্শন বা চর্যাপদ বা সাধন সঙ্গীত, তার মানে চর্যাপদ যা সাধন সঙ্গীতও কিন্তু তাই। চর্যা শব্দের অর্থ হলো চরণ, আর পদ অর্থ কবিতা বা গান। চর্যা শব্দের অর্থ হচ্ছে চরণ, মনে জায়গা লিখবি। চর্যাপদ শব্দের চর্যা শব্দের অর্থ হচ্ছে চরণ এবং পদ শব্দের অর্থে কবিতা বা গান। সুতরাং চর্যাপদ হলো আচরণ সংক্রান্ত গান বা কবিতা। তার মানে আমরা জানি যে চর্যাপদ একটা হচ্ছে গান বা কবিতা। উল্লেখ্য, চর্যাপদ প্রকৃতপক্ষে গানের সংকলন, মানে চর্যাপদ যারা ছিল হচ্ছে গান নিয়ে। চর্যাপদের রচনার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম চর্চা করা। চর্যাপদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? ধর্ম চর্চা করা। তাহলে চর্যাপদের এতদিন নাম জানিচ্ছিল না, কিন্তু চর্যাপদের কাজ কি, ওর মধ্যে ভিতর কি আছে সেটা কিন্তু জানিচ্ছিল না। আসলে হচ্ছে চর্যাপদ একটা গানের সঙ্গীত বা সাধন সঙ্গীত। এর মূল কাজ হচ্ছিল ধর্ম চর্চা করা। রচনার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্ম চর্চা করা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন চর্যাপদের পদসমূহ যে সপ্তম থেকে দশম শতকের মধ্যে রচিত, মানে সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে, এটা হচ্ছে মানে এটা 650 থেকে 1200 সালের মধ্যে মূলত কী করা হয়, চর্যাপদ রচনা করা হয়েছে। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ্রিস্টীয় দশম শতক, মানে 900 সাল থেকে 1200 সালের মধ্যে কী করা হয়, চর্যাপদ রচনা করে। এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করতেন। চর্যাপদ রচনার মূল শুরু হয় বাংলা কোন শাসনামল থেকে? এটা হচ্ছে বাংলার হচ্ছে পাল আমল থেকে শুরু হয়। পাল আমল থেকে চর্যাপদ। চর্যাপদ এক প্রকার গান। চর্যাপদ হচ্ছে এক রকমের কি গান। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? প্রাচীন যুগের ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ ছাড়া আর কি আছে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? চর্যাপদ। বিভিন্ন সালে ছিল। বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হলো আচ্ছা সাধন সঙ্গীত। মনে রাখতে হবে চর্যাপদ একটা কি সাধন সঙ্গীত, ধর্ম নিয়ে গান করেছে হলো। আচ্ছা, চর্যাপদ রচনার উদ্দেশ্য কি? এটা হচ্ছে ধর্ম চর্চা করা। চর্যাপদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম চর্চা করা। আচ্ছা, চর্যাপদ আবিষ্কার ও প্রকাশ। চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে নেপালে তার তৃতীয় ভ্রমণে হরপ্রসাদ শাস্ত্রী সরহব্রজের দোহাকোষ, ডাকার্ণব কৃষ্ণাচার্যের দোহাকোষ ও চর্য বিনিশ্চয় নামক 4টি পুঁথি ও তার সংস্কৃত টিকা আবিষ্কার করেন। 4টি পুঁথি আর সংস্কৃত টিকা আবিষ্কার করেন। এই হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, 2007 সালে কিন্তু এগুলো সংগ্রহ করেছে। 2016 সালে হরপ্রসাদ শাস্ত্রী তা আবিষ্কৃত 4টি গ্রন্থকে একসঙ্গে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৈধ গান বা দোহা নামে প্রকাশ করেন। তাহলে এই হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে কিন্তু ওগুলো সংগ্রহ করেছে, টিকা সংগ্রহ করেছে। করে 1916 সালে 4টি গ্রন্থ একসাথে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৈধ গান বা দোহা নামে প্রকাশ করেন। আবার সেই নেই আবার 1929 সালে প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদে তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। তিব্বতী অনুবাদ কি করেন? আবিষ্কার করেন। তিব্বত কিন্তু একটা ভাষা, এই ভাষায় অনুবাদ আবিষ্কার করেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। এবং 1838 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই তিব্বতী অনুবাদ প্রকাশ করা হয়।
1838 সালে এর অনুবাদ আবিষ্কার করেন হচ্ছে 1929 সালে এবং 1938 সালে এটা প্রকাশ করা হয়। চর্যাপদ তিব্বত অনুবাদকে আবিষ্কার করেন। তিব্বত অনুবাদ আবিষ্কার হচ্ছে প্রবোধ চন্দ্র বাগচি। বাংলা সাহিত্যের আদি নির্দেশন চর্যাপদকে আবিষ্কার করেন এটা হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে হাজার বছর পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ ও দোহা গান। কোন ব্যক্তির সম্পত্তি নতুন চর্যাপদ আবিষ্কার করেন এটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাহেদ। চর্যাপদের সংস্কৃতি টিকা বা অনুবাদ গবেষণা শাস্ত্র। চর্যাপদের সংস্কৃত টিকা সংগ্রহ করেছিলেন পণ্ডিত মুনি দত্ত। চর্যাপদের সংস্কৃত টিকা রচনা করেছিলেন পণ্ডিত মুনি দত্ত। তার রচিত টিকা সমূহ হচ্ছে নির্মল গিরা বলা হয়। চর্যাপদের সংস্কৃত টিকা রচনা করেছিলেন পণ্ডিত মুনি দত্ত। তার রচিত টিকা সমূহ ছিল নির্মল গিরা বলা হয়। তিব্বতীয় ভাষায় এই অনুবাদ করেন কীর্তিচন্দ্র। তিব্বতীয় ভাষায় এই অনুবাদ করা হচ্ছে কীর্তিচন্দ্র। 1927 সালে প্যারিস থেকে প্রকাশিত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মাইস্টিক সংস। তিব্বতী ভাষায় অনুবাদ করা হচ্ছে কীর্তিচন্দ্র। আর চর্যাপদের সংস্কৃত টিকা রচনা করেছিলেন যে পণ্ডিত মুনি দত্ত। তার রচিত টিকা সমূহ ছিল নির্মল গিরা। আর তিব্বত ভাষাটি অনুবাদ করেছেন কিন্তু আবিষ্কার করেন, অনুবাদ করেছে কীর্তিচন্দ্র। 27 সালে প্যারিস থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ ধর্ম বিষয়ক বুদ্ধিস্ট মাইস্টিক সংস্কৃত। চর্যাপদের টিকা ভাষ্যকারকে মুনি দত্ত। আচ্ছা, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন এটা হচ্ছে কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো মুনি দত্ত। আর চর্যাপদ তিব্বত ভাষায় অনুবাদ করেন কে এটা হচ্ছে কীর্তিচন্দ্র। চর্যাপদের ভাষা ও ছন্দ। চর্যাপদে মোট 5টি ভাষার শব্দ পাওয়া যায়। তাহলে চর্যাপদ পাওয়া যায় হচ্ছে 5টি ভাষা। এগুলো হলো বাংলা, আসমিয়া, মৈথিলি, উড়িয়া ও হিন্দি। চর্যাপদের ভাষাকে সাধ্য ভাষা বলে অভিহিত করেছেন এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। মানে চর্যা ভাষা হচ্ছে সাধ্য ভাষা, এটা বলেছে কে? হরপ্রসাদ শাস্ত্রী বলেছে। 1926 সালে যৌক্তিক ও ব্যাকরণিকভাবে চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে কয় যে এটা বাংলা ভাষার লেখা। চর্যাপদ ছন্দকে মাত্রাবৃত্ত বলে উল্লেখ করেছেন অধিকাংশ গবেষক। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদের পদসংখ্যা ও পদকর্তা। চর্যাপদের যে পুঁথিশাস্ত্রটি শাস্ত্রী মহাশয় আবিষ্কার করেছেন তাতে তিনি 46টি পদপূর্ণ পদ এবং একটি পদের অর্ধেক আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুকুমার সেন প্রমুখ এই পুঁথির পদ সংখ্যা 51টি বলে মত প্রকাশ করলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও অনেকে এর পদের সংখ্যা 50টি বলে দাবি করেছেন। চর্যাপদের পদকর্তাগণ সকলেই সিদ্ধাচার্য ও সহজিয়া ধারার 84 সিদ্ধার সদস্য। এদেরকে মহাসিদ্ধ বলা হয়। হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুকুমার সেন প্রমুখ এই পুঁথি পদসংখ্যা 24 জন বলে মত প্রকাশ করলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরও অনেকে এর পদসংখ্যা 23 জন বলে দাবি করেছেন। পদ সংখ্যার বিবেচনায় চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাহুপা আবিষ্কৃত চর্যার তার 12টি পদ পাওয়া যায় এবং মোট পদ হচ্ছে 13টি। চর্যাকৃতি রচনার অধিকে দ্বিতীয় স্থানে অধিকার হলেন ভূষুকুপা। তার রচিত 8টি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত। চর্যার 39 নং পদে ভূষুকুপা নিজেই বাঙালি বলে দাবি করেছেন যে সে চর্যাপদে ভূষুকুপা নিজেই কথা সে বাঙালি। অনেক পণ্ডিত কুক্কুরিপাকে চর্যাপদে একজন মহিলা কবি হিসেবে উল্লেখ করে থাকেন। তিনি চর্যাপদে সর্বমোট 2টি পদ রচনা করেন। লুইপা চর্যাপদের প্রথম রচনাকারী কবি ছিলেন। লুইপা হলো চর্যাপদের প্রথম পদ রচনাকারী কবি ছিলেন। তিনি মোট 2টি পদ রচনা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবর পাকে চর্যাপদের প্রাচীনতম কবি হিসেবে স্বীকৃত করেছেন। সবর পাকে লুইপা হচ্ছে প্রথম পদটি রচনা করেছিলেন লুইপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবর পাকে চর্যা প্রাচীনতম কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে 24টি। ভূষুকুপা প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। লুইপা যেমন প্রথম লেখক ছিলেন
উড়িষ্যার ভূষকুপা কতটি পদ রচনা করেন? ভূষকুপা 8টি পদের রচনা। চর্যাপদের রচনা স্বাধীনকের দ্বিতীয় স্থানের অধিকারণ আছে হচ্ছে ভূষকুপা। প্রাচীন বাঙালি কবি ছিলেন সরপা সবরপা সরপা সরপা। আচ্ছা, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে হচ্ছে ভূষকুপা ভূষকুপা। আর চর্যাপদের আদি কবি কি ছিলেন? চর্যাপদের লুইপা লুইপা হচ্ছে চর্যাপদের আগে কবি ছিলেন লুইপা। আচ্ছা, চর্যাপদের প্রাপ্ত প্রবাদ। চর্যাপদের মোট 6টি প্রবাদ আছে। এগুলো হলো প্রবাদ আপনা মাংসে হরিণ বৈরী, এটা হচ্ছে পদকথা ভূষকুপা আদি হরিণের মাংসই তার জন্য শত্রু, হাতের কাঙ্কন মা লৌদাপন মানে হচ্ছে হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না, বর্ষণু হরি কিমু দোষ্ঠ বলদে এত দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল ভালো, হাড়িত ভাত নাহি নীতি আবেশী মানে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে, দুহিল দুধু কি বেল্টের সময় পদ্ম হচ্ছে 33 পদকথা ঢেকুন পা দহন করা দুধ কি বাটে প্রবাস করানো যায়, প্রবাদ আন্ত চাহতে আনা বিধেই এত। আল্লাহ হাফেজ। আচ্ছা, আজকে আমাদের 12 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ। কথা হলো প্রতিদিন এরকম করে আমরা 10 পৃষ্ঠা করবো, এরকম করে 10 পৃষ্ঠা করে প্রতিদিন পড়ি, তাহলে আমার 15 দিনে পড়া হবে কত? 150 পেজ। 15 দিনে মানে আমার বই কভার হয়ে যাচ্ছে। তার মানে আমাদের মূল টার্গেট হলো 15 দিনে বাংলা বই শেষ করা। ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। যদি শেষ করতে পারি তারপরে আমরা সাধারণ জ্ঞান পড়া শুরু করবো, মানে বাংলা শেষ করে সাধারণ জ্ঞান পড়া শুরু করবো। প্লাস আমি একটা পেন ট্যাবলেট কিনবো, পেন ট্যাবলেট কিনলে তখন ম্যাথ বা ইংলিশ ভালোভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি। আর এটা মূলত আমার নিজের জন্যই করা, কারণ আমি নিজেই করেছি, আমি নিজে ভালো কিছু শিখতে চাই, এই জন্যই আমার ভালো উপকার হওয়ার জন্যই।